কুমিল্লা মডার্ন হাই স্কুল কর্তৃক আয়োজিত দ্বিতীয় ক্লাসের আজকের ধারাবাহিক আলোচনায় আমি নবম দশম শ্রেণীর জন্য বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য রসায়ন বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটাকে বলা হয় রসায়নের পাঠ। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পারছো, পর্যায় সারণী। পর্যায় সারণী আজকে আলোচনা করব। পর্যায় সারণী কি এবং আজকের যে বর্তমান আধুনিক পর্যায় সারণী সেটা কিন্তু একদিনে হয় নাই, এবং একজন বিজ্ঞানীদের চেষ্টা করা, অসংখ্য বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা পেয়েছি আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী আমরা যে পেয়েছি তার পিছনে, অর্থাৎ এর পটভূমি সুদূর প্রসারী। আমরা যদি পটভূমি আলোচনা করি, বিজ্ঞানীদের অবদান জানতে পারবো। কোন কোন বিজ্ঞানী এই পর্যায় সারণী তৈরিতে অবদান রেখেছেন তা আজকে আমরা জানব। সর্বপ্রথম 1779 সালে বিজ্ঞানী ল্যাবস্ট্রিয়ে মৌলিক পদার্থগুলোকে নিয়ে দুটি ভাগে বিভক্ত করেন, ধাতু এবং পদার্থ। তিনি 33টি মৌলিক নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন। তারপরে বিজ্ঞানী ডোবেরায় 1829 সালে তিনি মৌলিক পদার্থগুলোকে ভর অনুযায়ী সাজিয়েছিলেন। এক্ষেত্রে তিনি তিনটি মৌলিক পদার্থের ভরকে নিয়ে একটি সূত্র প্রদান করেন, যাকে বলা হয় ডোবেরায়ের তড়ি সূত্র। আমি যখন পর্যায় সারণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করব, তারপর বাকি যে ডোবেরায়ের সূত্র বিস্তারিত ব্যাখ্যা করব। বিজ্ঞানী ডোবেরায়ের পরে বিজ্ঞানী নিউল্যান্ড 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের নিয়ে একটি তত্ত্ব প্রদান করেন, যে তত্ত্বটা হলো অষ্টক তত্ত্ব নামে পরিচিত। এই অষ্টক তত্ত্বটা ছিল যে পারমাণবিক বল অনুযায়ী যদি পরমাণুগুলি সাজানো হয়, প্রতি অষ্টম মূলের সাথে কত মূলের দ্রব্যের মিল পাওয়া যায়। বিজ্ঞানী নিউল্যান্ডের পর 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ প্রথম পর্যায়সূত্র প্রকাশ করেন। তিনি পর্যায়সূত্র প্রকাশ করেন পরমাণুর পারমাণবিক ভর অনুযায়ী। পর্যায়সূত্রটি ছিল মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুযায়ী, অর্থাৎ ভর বৃদ্ধির ক্রম অনুযায়ী আবর্তিত হয়। তিনি 63টি মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে যে পর্যায় সারণী দিয়েছিলেন, সেটার বিস্তারিত রূপ আজকে আমাদের 118টা মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করা হয়েছে, যেটাকে আধুনিক পর্যায় সূত্র বা পর্যায় সারণী বলা হয়। বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সূত্র দিয়েছিলেন, তিনি যে ভর অনুযায়ী দিয়েছিলেন, তাহলে এই পর্যায় সারণীগুলো দেখা যায় কিছু ত্রুটি ছিল, যে ত্রুটির কারণে পরবর্তীতে তার পর্যায় সারণীটা একটু চেঞ্জ করে আধুনিক পর্যায় সূত্র নেওয়া হয়, সেটা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। তার ত্রুটিটা কেমন ছিল? ওনার নিয়ম ছিল যে পরমাণুর পারমাণবিক ভর কম, সেই পরমাণুর অবস্থান আগে হবে, এবং যে পরমাণুর পারমাণবিক ভর বেশি তার অবস্থান পরে হবে। তাহলে আমরা এই চারটার মধ্যে দেখি যে আর্গনের ভর হচ্ছে 40 এবং পটাশিয়ামের ভর হচ্ছে 39। মেন্ডেলিভের সূত্র অনুযায়ী যেহেতু পটাশিয়ামের ভর 39, তাহলে সে আর্গনের আগে বসার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আর্গনের ভর 40 পটাশিয়াম থেকে বেশি, তারপর তার আগে অবস্থা। তাহলে এটা একটা ত্রুটি ছিল। এই ত্রুটি দূর করার জন্যই 1913 সালে হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার করেন, ওই পারমাণবিক সংখ্যা অনুযায়ী আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মেন্ডেলিভের ত্রুটি কিভাবে দূর হয় সেটা আমরা দেখব। পারমাণবিক সংখ্যা অনুযায়ী আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে যদি কম অনুসারে আসি, যেহেতু 18 19 এর আগে, তাহলে আর্গনের অবস্থানও পটাশিয়ামের আগে।
এভাবে পারমাণবিক সংখ্যা অনুযায়ী ম্যাট্রিক্সের ত্রুটি দূর করা যায়। এখন আমরা জানবো যে আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি। তাহলে পর্যায় সারণীর কয়টা অংশ আমরা সেটা এখন এই চক বা টেবিল থেকে দেখব। আসলে পর্যায় সারণী হচ্ছে একটি চক বা টেবিল। টেবিল যেমন সারি এবং কলাম থাকে, তেমনি পর্যায় সারণীরও সারি এবং কলাম রয়েছে। এই আনুভূমিক যে সারি এটাকে বলা হয় পর্যায়, এবং খাড়া যে কলাম এটাকে বলা হয় শ্রেণী বা গ্রুপ। তাহলে বুঝতে পারলাম আমরা যে আধুনিক পর্যায় সারণীর দুটি অংশ, একটি হচ্ছে গ্রুপ বা শ্রেণী, আর একটি হচ্ছে পর্যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 1 থেকে 7 পর্যন্ত নাম্বারিং করা হয়েছে, আর বাম থেকে ডানে 1 2 3 এভাবে 18 পর্যন্ত নাম্বারিং করা হয়েছে। এগুলো দ্বারা কি বুঝি? কলাম বরাবর অর্থাৎ যে খাড়া স্তম্ভ এগুলো হচ্ছে গ্রুপ বা শ্রেণী, এবং বাম থেকে ডান দিকে 1 থেকে 18 পর্যন্ত বিস্তৃত বাম থেকে ডান দিকে সেটা হচ্ছে পর্যায়। যেমন এর সামনে 4, তাহলে এই সারিটা হচ্ছে একটি পর্যায়, যার পর্যায় নাম হলো 4। তাহলে আমরা দেখো, এখন বলবো যে পর্যায় সারণীতে কয়টি পর্যায় এবং কয়টি শ্রেণী। পর্যায় সারণীতে 7টি পর্যায়, 1 থেকে 7 পর্যন্ত নাম্বারিং আছে, এগুলো হচ্ছে এক এক পর্যায়, বাম থেকে ডানে পর্যায়। এবং পর্যায় সারণীতে কয়টি গ্রুপ বা শ্রেণী? 1 থেকে যে 18 এগুলো হচ্ছে শ্রেণীর সংখ্যা, অর্থাৎ পর্যায় সারণীতে শ্রেণী হচ্ছে 18টি। 1 2 3 4 5, নিচে দিকে হচ্ছে শ্রেণী এবং মূলের নাম। প্রতিটি পর্যায় বাম দিক থেকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। আমি আবার বলি, প্রতিটি পর্যায়, যেমন 1 নম্বর পর্যায় বাম দিক থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। আবার 2 নম্বর গ্রুপ বলি পর্যায় দেখি যে এই 2 নম্বর পর্যায়গুলো 1 নম্বর গ্রুপ থেকে শুরু করে ডান দিকে 18 নম্বর পর্যন্ত বিস্তৃত। আমরা পর্যায় সারণীর নিচে দিকে দেখতেছি যে ল্যান্ডারের সারি মূল এবং একটির সারি মূল, এই দুটি মূল গ্রুপের মূল কিন্তু পর্যায় 6 এবং 7 এর অংশ বিশেষ। কোন গ্রুপে এবং কোন পর্যায়ে কত করে মূল রয়েছে আগে দেখি। পর্যায়ে প্রথম পর্যায়ে মূল সংখ্যা হচ্ছে 2টি। 1 নম্বর গ্রুপে একটি মূল হাইড্রোজেন এবং 18 নম্বর গ্রুপে একটি মূল হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটি মূল হচ্ছে প্রথম পর্যায়ের মূল। তারপর দেখি দ্বিতীয় পর্যায়ে কয়টি মূল আছে। দ্বিতীয় পর্যায়ে মূল আছে লিথিয়াম, বেরিলিয়াম, মাঝখানে 3 থেকে 12 পর্যন্ত খালি। তারপর 13 রয়েছে, 13 একটি 14 15 16 17 18 পর্যন্ত। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে 1 নং 2 নং 13 14 15 16 17 18 এই গ্রুপে মোট 8টি মূল রয়েছে। সে 3 নং পর্যায়েও 8টি মূল রয়েছে। কি কি রয়েছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তারপর পর্যায়ে আসি 4 এবং 5 এ দেখা যাচ্ছে প্রতিটি গ্রুপে একটি করে মূল রয়েছে, অর্থাৎ গ্রুপ যেহেতু 18টি, তাহলে 4 নং এবং 5 নং এ 18টি করে মূল রয়েছে। তারপর আসি 6 এবং 7 পর্যায়ে কয়টি করে মূল রয়েছে। 6 এবং 7 এ একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে এখানে যদি দেখতেছি আমরা 18টা গ্রুপে একটি করে মূল, কিন্তু মাঝখান দিয়ে এখানে 6 এবং 7 এর ক্ষেত্রে 3 নং গ্রুপে যেটা দেখা যাচ্ছে, এখানে 3 নং গ্রুপে এইখানে কোনো মূল নেই, আবার এখানে কোনো মূল নেই। এই জায়গায় বসবে ল্যান্ডারের সারি মূল এবং 7 নং পর্যায়ে বসবে একটি সারি মূল, অর্থাৎ এখানে আরো 15টা করে মূল রয়েছে। তাই 6 এবং 7 পর্যায়ে মোট 32টি করে মূল রয়েছে। কোন গ্রুপে কতটি করে মূল রয়েছে? 1 নং গ্রুপে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম, সিলিয়াম, ক্যালসিয়াম, অর্থাৎ প্রত্যেকটি পর্যায়ে একটি করে মূল রয়েছে। অর্থাৎ 1 নং গ্রুপে 7টি মূল রয়েছে। 2 নং গ্রুপে মূল রয়েছে
দুই নং পর্দা থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6টি, তাহলে দুই নং গ্রুপে মূল রয়েছে 6টি। এবার দেখো তিন নং গ্রুপে কয়টি মূল রয়েছে। তিন নং গ্রুপে মূল রয়েছে 32টি। এখন কিভাবে 32টি? 1 2 3 4 4 32 কিভাবে হয়? এখানে দেখা যাচ্ছে আগে বলেছিলাম ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 15টি করে মূল রয়েছে, তাহলে উপরে আছে 2টি আর এখানে 15টি করে 30 32টি মূল রয়েছে। 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মূল রয়েছে। 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 6টি করে মূল রয়েছে। সর্বশেষ 58 নং গ্রুপে মূল রয়েছে 7টি। আমরা প্রত্যেকটা গ্রুপ সম্পর্কে একটু সাধারণ জ্ঞান বা ধারণা অর্জন করব। 1 নং গ্রুপকে বলা হয় খাদ্য। 1 নং গ্রুপে যে মূলগুলো আছে আমরা দেখতে পাচ্ছি 1 নং গ্রুপে বলেছিলাম 7টি মূল আছে, কিন্তু 1 নং গ্রুপের হাইড্রোজেন ছাড়া বাকি 6টা মূল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিয়াম, ক্যালসিয়াম, এই 6টি মূলকে একত্রে বলা হয় খাদ্য বা খাদ্য গ্রুপ। কেন তাদের খাদ্য বলা হয়? কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষারীয় দ্রবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তারপর 2 নং গ্রুপকে বলা হয় মিথ্যা ধাতু। 2 নং গ্রুপে কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, হেলিয়াম, রেডিয়াম, এই 6টা মূলকে বলা হয় মিথ্যা ধাতু। কারণ এদের অধিকাংশ যৌগ মাটিতে পাওয়া যায়, এরাও ক্ষারীয় দ্রবণ তৈরি করতে পারে। তারপর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত তাদের বলা হয় 12 পর্যন্ত গ্রুপের যে মূলগুলো রয়েছে তাদেরকে বলা হয় অবস্থান্তর মূল। এরা রঙিন যৌগ তৈরি করতে পারে। তারপর 11 নং গ্রুপের কয়েকটি মূল যেমন কপার, সিলভার, গোল্ড, রথেজিনিয়াম, এই 4টা মূলের মধ্যে প্রথম 3টা মূলকে কপার, সিলভার, গোল্ড, এই 3টি মূলকে বলা হয় মুদ্রা ধাতু। কেন মুদ্রা ধাতু বলা হয়? প্রাচীনকাল থেকে এই পদার্থগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্য লেনদেন বিনিময় চালু ছিল, তাই এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। তারপর আমরা আলোচনা করব 17 নং গ্রুপ নিয়ে। 17 নং গ্রুপে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এবং ক্যালসিয়াম, এই যে 6টা মূল রয়েছে এগুলোকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। এগুলো বেশিরভাগই সমুদ্রের লবণ থেকে পাওয়া যায়, তাই তাদেরকে বলা হয় হ্যালোজেন। এছাড়া এগুলো হচ্ছে পদার্থ, কারণ তাদের সর্বশেষ শক্তি স্তরে 7টি করে ইলেকট্রন রয়েছে। তারা ইলেকট্রন গ্রহণ করে দ্বিমূল যৌগ অণু গঠন করতে পারে। সর্বশেষ রয়েছে 58 নং গ্রুপ। 58 নং গ্রুপে যে মূলগুলো রয়েছে তোমরা দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, কিটোন, জ্যানন, রেডন, ওগানাসিন। এর মধ্যে এগুলোকে বলা হয় 58 নং গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। সাধারণ তাপমাত্রা এগুলা গ্যাস। কেন এগুলোকে নিষ্ক্রিয় বলা হয়? কারণ হচ্ছে এগুলা তাদের সর্বশেষ শক্তি স্তরে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি, সর্বশেষ শক্তি স্তরে প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ। এই প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন থাকার কারণে তারা ইলেকট্রন ভাগাভাগি বা লেনদেন আদান প্রদানে আগ্রহ না, যার কারণে তারা কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, অর্থাৎ তারা বিক্রিয়ার প্রতি কোনো আকর্ষণ প্রদর্শন করে না বিধায় বা কোনো যৌগ গঠন করে না বিধায় তাদেরকে বলা হয় নিষ্ক্রিয়। পর্যায় সারণীতে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান নিয়ে আমরা বলেছিলাম যে হাইড্রোজেন ছাড়া বাকি 6টা মূলকে বলা হয় খাদ্য ধাতু। তাহলে হাইড্রোজেন ছাড়া কেন বলা হলো? কারণ হচ্ছে হাইড্রোজেন একটি পদার্থ। তাহলে হাইড্রোজেন পদার্থ হওয়া সত্ত্বেও কেন 1 নং গ্রুপে স্থান দেওয়া হয়েছে? আমরা একটু খেয়াল করি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হয় 1s1। তারপর লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s1। এভাবে যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি
1s2 2s2 2p6 3s1। আমরা এই ইলেকট্রনের সাথে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ s অরবিটালে ইলেকট্রন, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে শেষ শক্তি স্তরে অর্থাৎ s অরবিটালে ইলেকট্রন, সোডিয়ামেরও শেষ শক্তি স্তর 3s একটি ইলেকট্রন। যেহেতু খাতার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোডিয়াম, সিলিয়াম, পাঁচিয়াম তাদের ইলেকট্রন বিন্যাসের সাথে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস মিলে যায়, অর্থাৎ এক অরবিটালে একটি করে ইলেকট্রন থাকে, সেই কারণে হাইড্রোজেনকে এক নম্বর গ্রুপে রাখা হয়েছে। আবার হাইড্রোজেনকে অধাতু বলার কারণ হচ্ছে, যদি দেখে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ক্যালসিয়াম তাদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে আবার হাইড্রোজেনের অবস্থান আমরা যদি বলি সেটি অধাতু, তাহলে এই ক্ষেত্রে কি যুক্তি দেওয়া যায়? এই ক্ষেত্রে হচ্ছে ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিন নাই 1s2 2s2 2p5, তাহলে দেখা যাচ্ছে ফ্লোরিনের শেষ শক্তি স্তরে 2 5 7 ইলেকট্রন রয়েছে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি ইলেকট্রন প্রয়োজন। সেম হাইড্রোজেনেরও শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন, তার পাশাপাশি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি ইলেকট্রন প্রয়োজন। এই কারণে এই যুক্তিতে আমরা হাইড্রোজেনকে অধাতু বলতে পারি, অর্থাৎ হাইড্রোজেনের বৈশিষ্ট্য হেলোজেনের সাথে বৈশিষ্ট্যতে মিলে যায়, তাই আমরা একে অধাতু বলতে পারি। এবার আসো নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামকে কেন 18 নম্বর গ্রুপে রাখা হয়েছে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে 1s2, হিলিয়ামের শক্তি স্তর একটি এবং এখানে অরবিটাল রয়েছে s অরবিটাল, সেই s অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন দান করতে পারে এবং দেখা যাচ্ছে এই দুটি ইলেকট্রনই s অরবিটালে রয়েছে। যেহেতু s অরবিটালে পৌরজনীয় সংখ্যক ইলেকট্রন রয়েছে তাই এটা নিষ্ক্রিয়, যদিও দুটি ইলেকট্রন থাকলে 2 নম্বর গ্রুপে থাকার কথা, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের যে বৈশিষ্ট্য ছিল যে সর্বশেষ শক্তি স্তর যদি পৌরজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে সেটা হবে নিষ্ক্রিয়। এই ভিত্তিতে আমরা বলতে পারি হিলিয়ামের যেহেতু শেষ শক্তি স্তর পৌরজনীয় সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ, তাই এর অবস্থান হবে নিষ্ক্রিয় গ্রুপের সাথে, অর্থাৎ হিলিয়াম 18 নং গ্রুপের মূলক। বোহরানের সূত্র নিয়ে আলোচনা করব। বোহরানের সূত্র ছিল তিনি পরপর তিনটি মূলের পারমাণবিক ভর নিয়ে যখন দেখেন দ্বিতীয় মূলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় এই দুটি মূলের পারমাণবিক ভরের মানের কাছাকাছি। আমরা একটু খেয়াল করি, যদি তিনটি মূল আমরা পাশাপাশি লেখা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিনের ভর হচ্ছে 35.5 এবং আয়োডিনের ভর হচ্ছে 127। এই দুটি ভরের গড় যদি আমরা বার করি তাহলে হবে ব্রোমিনের পারমাণবিক ভর, সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা যোগ করে দেখি 127 যোগ হচ্ছে 35.5, তাহলে হচ্ছে 162.5। এই 162.5 হলো তার যোগফল। কথা ছিল যে গড়, তা গড় হতে ভাগ করতে হবে ডিভাইড কত 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 81.5, তাহলে ভূমির বল দাঁড়াচ্ছে 81.5। তাহলে আমরা পদের সামনে যদি দেখি ভূমির বল দেখা যাবে, পদের সামনে যদি খেয়াল করি ভূমির বল হবে 80, অর্থাৎ এর কাছাকাছি, এইজন্য এটাকে বলা হয় বোহরের তড়িৎসূত্র। এছাড়া আমরা আরেকটা যদি চিন্তা করি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটা মৌলকে যদি চিন্তা করি লিথিয়ামের ভর হচ্ছে 7, পটাশিয়াম হচ্ছে 39। এই দুইটার যোগফল হচ্ছে যদি আমরা যোগ করি হবে কত 39 যোগ 7 46। এটা ভর কত আসে 2 দিয়ে ভাগ করলে আসে 23। তাহলে সোডিয়ামের ভর হচ্ছে 23, যেটা পদের সাথে একেবারে সরাসরি মিলে যায়।
সোডিয়ামের ভর হচ্ছে 23। এটাকে বলা হয় ডোবরাইনের তড়িৎ সূত্র। তারপর বলেছিলাম যে নিউটনের অষ্টক সূত্র। নিউটনের অষ্টক সূত্র কি? সূত্র হচ্ছে যে প্রথম মূলের যে ধর্ম তার প্রতি অষ্টক মূলের ধর্মের সাথে মিলে যাবে। তাহলে আমরা দেখি যদি প্রথম মূল হয় লিথিয়াম, তার অষ্টক মূল কি হয়? বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম। তাহলে লিথিয়াম থেকে শুরু করে তার অষ্টক মূল হচ্ছে সোডিয়াম। লিথিয়াম এবং সোডিয়াম আমরা জানি যে পটাশ সারণীতে লিথিয়ামের পরের মূলটি হচ্ছে সোডিয়াম। তাহলে লিথিয়াম যেমন ক্ষারধাতু, সোডিয়ামও ক্ষারধাতু। এইভাবে নিউটন তার অষ্টক সূত্র প্রদান করে, অর্থাৎ বলের উপর ভিত্তি করে অষ্টক সূত্র প্রদান করে। এটাই ছিল নিউটনের অষ্টক সূত্র। প্রথম মূলের ধর্মের সাথে অষ্টম মূলের ধর্ম মিলে যাবে। এটাই ছিল নিউটনের অষ্টক সূত্র। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কোন মূলের পর্যায় এবং গ্রুপ কিভাবে নির্ণয় করা যায় সেটা শিখব। প্রথমে পর্যায় বের করার নিয়ম। পর্যায় বের করার নিয়ম তাহলে অবশ্যই ইলেকট্রন বিন্যাস থেকে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি ভালোভাবে করতে পারি তাহলে পর্যায় বের করা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা দেখি কিভাবে পর্যায় নির্ণয় করা হয়। তাহলে কয়েকটা মূলের আগে ইলেকট্রন বিন্যাস করি। প্রথমে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11। তাহলে আমরা 11 যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1। এখানে দেখা যাচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে এখানে 1 2 3 তিনটি সংখ্যা রয়েছে। অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের নাম হচ্ছে 3। এই 3টি হবে ওই সোডিয়ামের জন্য পর্যায় সংখ্যা। তাহলে নিয়ম হচ্ছে কোন মূলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরের সংখ্যা, প্রধান শক্তি স্তর কি বলা হয়? পর্যায় সংখ্যা। তাহলে সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। এবার তুমি যদি লিথিয়াম ইলেকট্রন বিন্যাস করো, লিথিয়ামের 3 1s2 তারপর হচ্ছে 2s1। তাহলে পর্যায় হচ্ছে 2। পর্যায় কত? 2। যেহেতু এখানে শেষ ইলেকট্রন একটি 2s অরবিটালে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে যায়, তাহলে এই দুই সংখ্যাটি হচ্ছে তার গ্রুপ পর্যায় সংখ্যা। তাহলে নিয়ম কি? ব্যাকরণ নিয়ম হচ্ছে কোন মূলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যে প্রধান শক্তি স্তরে যাবে, সেই প্রধান শক্তি স্তরের নাম্বারটি হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা 3, লিথিয়ামের পর্যায় সংখ্যা 2। এবার আমরা ইলেকট্রন বিন্যাস থেকে শিখব কিভাবে গ্রুপ বের করা যায়। গ্রুপ বের করার নিয়ম অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ইলেকট্রন বিন্যাস ছাড়া গ্রুপ নির্ণয় করা যাবে না। কারণ আমরা এখন দেখি এখানে যেহেতু সোডিয়াম লেখা আছে, এই সোডিয়ামের গ্রুপ কত সেটা আমরা নির্ণয় করব। গ্রুপ নির্ণয় করার জন্য তিনটা নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে s অরবিটাল। অর্থাৎ কোন মূলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রন যদি s অরবিটালে যায় তাহলে s অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটি হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি s অরবিটালে যায় এবং s অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে। তাহলে সোডিয়ামের আমরা গ্রুপ বলতে পারি কত? সোডিয়ামের গ্রুপ বলতে পারি 1। অর্থাৎ যে সকল মূলের ইলেকট্রন বিন্যাসে শুধু s অরবিটাল থাকবে, শেষে কি থাকবে? প্রধান শক্তি স্তরে s অরবিটাল থাকবে। s অরবিটাল থাকলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাটাই হবে তার গ্রুপ সংখ্যা। দ্বিতীয় নিয়ম হচ্ছে s ও p অরবিটাল, এই দুটো অরবিটাল থাকবে। s এবং p অরবিটাল থাকতে হবে। শেষ ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব শেষ শক্তি স্তরে s এবং p এই দুটো অরবিটাল থাকবে। তাহলে আমরা এমন একটা মূল সিলেক্ট করি যেটা শেষ শক্তি স্তরে s এবং p থাকবে। s এবং p থাকে এমন একটা, যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে তার ইলেকট্রন বিন্যাস কত আসে? 1s 2s
2p2। এখানে 1s এর পরে 2s 2p, s দ্বিতীয় শক্তি স্তরে s অরবিটাল রয়েছে, p অরবিটালও রয়েছে। তাহলে আমাদের দুই বিন্দু ছিল s এবং p অরবিটাল থাকবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে s এবং p অরবিটাল রয়েছে। s এবং p অরবিটাল থাকলে এই ক্ষেত্রে তার গ্রুপ নির্ণয় করার নিয়ম হচ্ছে s এর দুটি ইলেকট্রন p এর দুটি ইলেকট্রন সাথে অতিরিক্ত 10 যোগ করে আমরা গ্রুপ নির্ণয় করব। তাহলে 10 যোগ করলে টোটালি এটা হচ্ছে 14, অর্থাৎ কার্বনের গ্রুপ হচ্ছে 14। তাহলে দুই নম্বর নিয়ম হচ্ছে s এবং p অরবিটাল যদি থাকে তাহলে s p এর ইলেকট্রনের যোগফলের সাথে অতিরিক্ত 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে কার্বনের গ্রুপ হচ্ছে 14। এবং তোমরা আরেকটি যদি বার করো কোরিন হচ্ছে 17, তাহলে তার গ্রুপ হচ্ছে কত? 1s 2s 2p6 3s2 3p5। তাহলে এখনো দেখা যাচ্ছে 3s এবং 3p দুটি অরবিটাল রয়েছে, s এবং p দুটি অরবিটাল রয়েছে। তাহলে যোগ করলে 2 এবং 5 যোগ করলে 7, তার সাথে 10 যোগ করলে হয় 17। তাহলে দেখো তোমরা পর্যায় সারণীতে মিলিয়ে নাও, কুরিনের গ্রুপ হচ্ছে 17। এবার আসো 3 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম হচ্ছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর যদি s অরবিটাল হয়, তার আগের অরবিটাল যদি 3d অরবিটাল থাকে, মানে d অরবিটাল থাকে, তাহলে সেই ক্ষেত্রে s এবং d অরবিটালের ইলেকট্রন যোগ করে তার গ্রুপ নির্ণয় করতে হয়। একটি উদাহরণ সাথে দেখি। আয়রন 26 1s 2s 2p6 3s2 3p6 3p6 4s2। তাহলে 26টা হচ্ছে কিনা দেখি। 10 12 18 24 26। তাহলে এটা দেখা যাচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস দেখা হলো। এক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বশেষ শক্তি স্তর s এর আগের যে শক্তি স্তর 3d d অরবিটাল বলা ছিল যে নিয়ম হচ্ছে সর্বশেষ শক্তি স্তর s হবে, তার আগে থাকবে d অরবিটাল। এই ক্ষেত্রে তার গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে d এর 6টি ইলেকট্রন s এর 2টি ইলেকট্রন যোগ করে তার গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে দেখা যাচ্ছে 6 এবং 2 যোগ করলে 8, অর্থাৎ আয়রনের গ্রুপ সংখ্যা হচ্ছে 8। আশা করি তোমরা 3 এর যে নিয়মটা ছিল সেটাও বুঝতে পারছো। আজকের আলোচনা এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো করে দেখবে, বারবার দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, তাহলে পুরো ক্লাসটা বুঝতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।